অত্যন্ত অসুস্থ রুহুল আমিন গাজী ভাই, আপনারা জানেন, যখন তাকে গ্রেপ্তার করা হয় আমরা বিবৃতি দিলাম, আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। দুর্ভাগ্য হলো সত্য, এত সুস্থ একটা রোগীকেও শেখ হাসিনা মায়া দেখাননি। গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র এবং সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। যখনই গণতন্ত্র বিপদগ্রস্ত হয়েছে, রুহুল আমিন গাজী সবার আগে সামনে এসে দাঁড়িয়েছেন। সাংবাদিকের বেতন হচ্ছে না, সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, সবার আগে রুহুল আমিন গাজী সেখানে গিয়ে হাজির হয়েছেন। এটা আমাদের মধ্যে কম নেতার মধ্যে এই গুণটি লক্ষ্য করা যায়। সাংবাদিক জীবনে তিনি কখনো কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি। সত্যি কথা বলতে কি, সাহসী সাংবাদিক হিসেবে গাজী ভাই ছিলেন অতুলনীয়। তিনি যেই মাপের নেতা ছিলেন এবং জাতীয় পর্যায়ের নেতাদের সাথে যে পরিমাণ ওনার সম্পর্ক ছিল, ইচ্ছা করলে এই সাংবাদিকটা ব্যবহার করে তিনি অনেক অর্থবিদ্যার মালিক হতে পারতেন। সেটা কিন্তু অনেকে হয়েছে, কিন্তু রুহুল আমিন গাজী সেখানে তিনি সবসময় আপোষহীন থাকতেন। সাদাকে সাদা, কালোকে কালো বলার যে সাহস সাংবাদিকতার জন্য প্রয়োজন, সেটা রুহুল আমিন গাজীর মধ্যে ছিল, যার কারণে তাকে কারাবরণ করতে হয়েছে। অত্যন্ত অসুস্থ রুহুল আমিন গাজী ভাই, আপনারা জানেন, যখন তাকে গ্রেপ্তার করা হয় আমরা বিবৃতি দিলাম, আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। দুর্ভাগ্য হলো সত্য, এত সুস্থ একটা রোগীকেও শেখ হাসিনা মায়া দেখাননি। আমরা সরকার কর্তৃক তৎকালীন সাংবাদিকদের কাছেও ধর্ণা দিয়ে চেষ্টা করেছি, তাদের কেউ চেষ্টা করেছেন, কিন্তু শেখ হাসিনার কারণে সেদিন রুহুল আমিন গাজী ভাইকে আমরা মুক্ত করে আনতে পারিনি। এর মূল কারণ ছিল রুহুল আমিন গাজী ছিলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। রুহুল আমিন গাজী তো আপোষ করে চললে সরকারের সাথে, তাহলে জেলে যেতে হতো না, এর সাথে মুক্তি পেতেন। যেহেতু তিনি হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, সাংবাদিকদের দাবি আদায়ের প্রশ্নে সোচ্চার ছিলেন, বিশেষ করে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে সাগরুনি হত্যার ব্যাপারে রুহুল আমিন গাজী অত্যন্ত সোচ্চার ছিলেন। এবং মারা যাওয়ারও অল্প কিছুদিন আগেও প্রেস ক্লাবের সামনে আমরা সাগরুনি হত্যার বিচারের দাবিতে একটা সমাবেশ করেছিলাম, যে সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেছিলেন। জেল থেকে বের হওয়ার পরও আপনারা দেখেন, আমরা দেখেছি জেল থেকে বের হওয়ার পর অধিকাংশ নেতা চুপ করে যেতেন, হয়তো বই অথবা আপোষকারী মনোভাবের কারণে। কিন্তু রুহুল আমিন গাজী জেল কাঁধে বের হয়ে কয়েকটা দিন হসপিটাল ছিলেন, এরপরে কিন্তু রাজপথে নেমে এসেছেন। আমাদের প্রতিটা সংগ্রামে তিনি সামনের কাতারে ছিলেন। যেখানে আমি আবার বলি, ভর্তি হচ্ছে ওয়েজ বোর্ড দিচ্ছে না, যেখানে সাংবাদিক চাকরিচ্যুত হচ্ছে, যেখানে সাংবাদিক বেতন পাচ্ছে না, অন্যরা গেল কি গেল না তিনি দেখতেন না, তিনি কিন্তু আগেই ছুটে যেতেন সেখানে দাবি আদায়ের জন্য। গাজী ভাই এইসব প্রশ্নে যখন এগিয়ে যেতেন, তার পিছনে কি আছে নাই সেটা কিন্তু দেখতেন না, উনি সামনে এগিয়ে যেতেন। 50 জনের মিটিং এ যেমন বক্তৃতা করতেন, 50,000 লোকের মিটিংও তিনি বক্তৃতা করতেন। কি আছে নাই, হুট করে ক্লাবে আসে, আমরা প্রোগ্রাম না হয়তো লোকজন হয়নি, 20-25 জন, এই চলো, রাস্তায় নেমে যেতেন। এখন আমরা এরকম ত্যাগী নেতা খুব কমই দেখি। শেখ হাসিনা পলায়নের আগে যখন ভয়ঙ্কর রূপ ধারণ করলেন, নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করলেন, ঢাকার রাজপথ লাল লাল হয়ে গেল রক্তে। সেই সময় 4 তারিখ হাসিনার পতনের আগের দিন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে
পেশাজীবীদের একটা সমাবেশের আহ্বান করেছিলাম, প্রায় 2000 পেশাজীবী সেদিন জড়ো হয়েছিল। কাজী ভাই কিন্তু তখন অসুস্থ। এই অসুস্থ অবস্থায় 4 তারিখে তিনি প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠানের পুরো ভাগে উপস্থিত ছিলেন এবং সে অনুষ্ঠান সভাপতিত্ব করেছিলেন। দুই দিক থেকে গুলি আর টিয়ার সেল, একদিকে ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা, আরেকদিকে হাসিনার সেই পুলিশ এবং ঠেঙ্গারে বাহিনী গুলি ছুটছিল, টিয়ার সেল মারছিলেন। একটা রণক্ষেত্রে পরিণত হল প্রেস ক্লাবের সামনে। সেদিন রুহুল আমিন গাজী সেখানে দাঁড়িয়ে যে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন, এটা ভুলার নয়। সেদিন সারা বাংলাদেশে কোথাও কাউকে নামতে দেওয়া হয়নি, কোথাও প্রেস ক্লাবের সামনে পেশাজীবীরা নেমেছিলেন রুহুল আমিন গাজীর নেতৃত্বে।